ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 9টা। কর্তামশাই দোকান থেকে ফোন করে বলল দীঘা যাবে। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম মানেটা কি, ইয়ার কি করার জায়গা পাও না, এত রাতে দীঘা, প্ল্যানিংটা কি বলতো। তারপর বলল 2 দিন আমরা দীঘাতে থাকবো আর তৃতীয় দিন তোমাদের বাড়ি যাব, পরের দিন রাতে আবার নবদ্বীপ ফিরবো, নাও তাড়াতাড়ি ব্যাগপত্র গোছাও। তারপর আমি বললাম তাহলে বেরোবো কখন আমরা। বলল বাড়ির থেকে বেরোবো ওই 11টা 12টা কততে একটা ট্রেন আছে। ভাবা যায় ট্রেনের টাইম টেবিলটাও সঠিক জানে না, অথচ ব্যাগপত্র গুছিয়ে আমরা এখন যাচ্ছি দীঘা। প্রথমে মনটা চাইছিল না দীঘা যাই, আসলে এত গরমের মধ্যে, কিন্তু বাবার বাড়ি যাব সেই আনন্দে আর না করতে পারলাম না। কি কি নিলাম ব্যাগের মধ্যে সেটা তো আপনারা দেখলেনই। গরমে কোথাও বেরোনোর আগে সানস্ক্রিন আর ছাতা তো লাগেই, আর যেহেতু মাম্মামের শরীরটা মাঝে মাঝে একটু খারাপ যায়, আর গরমে যদি ওখানে গিয়ে শরীরটা খারাপ হয় তার জন্য কিছু ওষুধ নিয়ে নিয়েছি, এই যেমন ORS, পেটে ব্যথার ওষুধ, জ্বরের ওষুধ, এই সবই। যেহেতু আমরা 3 দিনের জন্য যাচ্ছি তাই অনেক জামা কাপড় নিয়েছি। আমাদের বাড়ির থেকে বেরোনোর কথা ছিল রাতেই 11টার সময়, কিন্তু আমরা বাঙালি, আমাদের সব কিছু লেটে চলবে না, এটা কি করে হয়। এখন বাজে রাত 12টা 35 আর এখন আমরা যাচ্ছি আমাদের নবদ্বীপ ধাম স্টেশনে। আসলে দেরি হলো তার একটা কারণও আছে। আমাদের সাথে যে দুজন যাচ্ছে, রাজু আর বাপন, ওরা একটা বিয়ে বাড়িতে গেছিল, তো ওখান থেকে ফিরতে লেট হয়ে গেছে। আমরা পৌঁছে গেছি আমাদের নবদ্বীপ ধাম স্টেশনে। আপনাদের মনে হতেই পারে যে আমরা ঘাট না পেরিয়ে টোটো করে আসলাম কেন। আসলে আমরা নৌকোতে ঘাট পেরোবো বলে ঘাটের দিকেই আসছিলাম, তখনই দেখি একজন কাকু টোটো নিয়ে দাঁড়িয়ে আছে। তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি যাবেন নবদ্বীপ ধাম স্টেশনে, তো উনি বললেন যে চলুন। আর আমরা 1:11 কাঠিয়ার হাওড়া এক্সপ্রেসটা ধরবো। প্রতিবারের মতো এবারও মাম্মামের সাথে ওর বাবার লাগেজটা নিয়ে টানাটানি শুরু হয়েছে। আসলে এই ট্রলি ব্যাগটা তো মাম্মামের, তো আমরা যেখানে এই ট্রলি ব্যাগটা নিয়ে যাই না কেন, যতই ভারী থাকুক না কেন, ও ওটা টানবেই। ট্রেনের জন্য আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। আসলে ট্রেন ঢোকার টাইম ছিল 1:11, কিন্তু 1:07 ট্রেনটা ঢুকে গেছে। তবে এই দূরপাল্লার এক্সপ্রেসগুলিতে জায়গা পাওয়া যায় না, মানে জায়গা থাকলেও আপনি বসতে পারবেন না। যেমনটাই ভেবেছিলাম ঠিক তেমনই। কিছু কিছু মানুষ এই ট্রেনগুলিতে এমনভাবে ট্রাভেল করে যেন ট্রেনটা তাদের কেনা সম্পত্তি। ওনারা দেখবেন যে আপনি দাঁড়িয়ে আছেন একটা বাচ্চা নিয়ে, কিছুতেই ওনারা এক চুলও নড়বেন না, অসুস্থতার ছুতো দিয়ে ওনারা ঠিক ঘুমিয়ে থাকবেন। এখন বাজে 1:26 আর আমরা এখন রয়েছি কালনা স্টেশনে, আর ওরা দুজন নেমে পড়েছে। এখন বাজে ভোর 4:12 আর আমরা এখন রয়েছি হাওড়া স্টেশনে। হাওড়াতে ট্রেন ঢোকার সময় ছিল 3:55। মাম্মাম পুরো রাস্তাটা ঘুমোতে ঘুমোতে যাচ্ছে, আর আমরা যাচ্ছি বেশ মজা করতে করতে। এদের সাথে থাকলে যদি আপনার কোনো কারণে মন খারাপ হয়, এরা আপনাকে হাসিয়ে পুরো পাগল বানিয়ে দেবে। মাম্মাম এখন ওর কাকাই কোলে, আর ও যদি ঘুম থেকে উঠে দেখে যে ওর কাকাই ওকে কোলে নিয়েছে, সোজা একদম ডিরেক্ট ওর কাকাই চুলের মুঠি ধরবে। বাপনের সাথে আর মাম্মামের সাথে সবসময়ের জন্য আড়ি, দুজনে যে কি মারামারি করে। ও ওর কাকাইকে মুন্না বলে ডাকে, আবার ওর কাকাই ওকে মুন্নি বলে ডাকে। দুজনে দুজনার কি সুন্দর নাম দিয়ে ফেলেছে। মাম্মামকে কত করে বলি মাম্মাম ওটা তোমার কাকাই হয়, ও কিছুতেই শোনে না। মানে ওর সাথে জানি না কোনো জন্মের শত্রুতা রয়েছে, শুধু মারামারি করে দুজনে। এসেই আমরা বাস পেয়ে গেছি, এটা এসি বাস দীঘা হাওড়ার, আর মাম্মামের দিকে উঠে পড়েছে। মানে সারাটা রাত যে কি কষ্ট হয়েছে গরমে, এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমরা। কাল রাত 9:30টার সময় আমরা ভাত খেয়েছিলাম, আর এখন অবধি কিছু খাওয়া নেই। আর যেহেতু সারা রাত জেগে রয়েছি আমরা, খিদেও পেয়েছে। আর মানিক এনেছে বাউলি, বিস্কুট। এখন টানা একটা ঘুম দেব, সোজা একেবারে দীঘা। এই উপরের থেকে হাওড়া স্টেশনটা কি যে ভালো লাগছে দেখতে। ট্রেনগুলি এমন ভাবে দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে কেউ যেন সাজিয়ে রেখেছে। ভাবলাম একটু ঘুম দেব, কিন্তু বাসে ট্রেনে গেলে আমার একেবারেই ঘুম আসে না। রাস্তার পাশের বাড়ি ঘর সবকিছু দেখতে দেখতে যাই। এখন আমরা রয়েছি সাঁতরাগাছিতে। মামামকে যেই বললাম এটা সাঁতরাগাছি, সাঁতরাগাছিতে গিয়ে থাকতেন আর ত্রিবেণীতে বেনিবাবু, তাই তো। আসলে ওর বাংলা বইয়ে একটি গল্প রয়েছে ট্রেনে ভ্রমণ নামক, তো সেই গল্পে অমলবাবু আর বেনিবাবু আছেন। বেনিবাবু থাকতেন ত্রিবেণীতে আর অমলবাবু থাকতেন সাঁতরাগাছিতে। তো সেইটাই মাম্মামকে ঘুরিয়ে জিজ্ঞাসা করছিলাম। রাতে যখন ত্রিবেণী পার হচ্ছিলাম তখন মাম্মাম ঘুমোচ্ছিল, নইলে মাম্মামকে ত্রিবেণীটাও দেখাতাম। সামনেই আমাদের বাড়ির বাস স্ট্যান্ড, আর এটা হলো সেই রসুলপুরের নদী। তবে হ্যাঁ, একটা কথা তো আপনাদের বলাই হয়নি, আমরা যে গতকাল রাতে বেরিয়েছি আমার বাবা মা দাদারা কেউ জানে না। যখন বাস স্ট্যান্ডটা পেরোলাম তখন খুব খারাপ লাগছিল, আবার মনে একটা আনন্দ জাগছিল, পরশুদিন সবাইকে এসে সারপ্রাইজ দেব। বাবা মেয়ে এদিকে নাক ডেকে ঘুমোচ্ছে, আর আমি 2 চোখের পাতা এক করতে পারিনি।
তো অবশেষে আমরা পৌঁছে গেলাম দীঘা। আমাদের দীঘা আসার আরো বেশ কয়েকটা কারণ আছে। কথায় আছে না, এক ঢিলে দুই পাখি মারা, তবে আমরা এক ঢিলে দুই পাখি মারবো না, আমরা এক ঢিলে অনেকগুলো পাখি মারতে চাই। তার জন্য চলে এসেছি আমরা দীঘা। রাজু যেহেতু বোম্বেতে থাকে আর ও আসে প্রতি বছর দোলের সময়, আর দোলে আসার পরে আমরা প্রতি বছর একটা করে ট্যুর করি। তবে এবছরে কোনো কারণবশত আমাদের কোথাও যাওয়া হয়নি। আর এই হোটেলটা মানিকের এক বন্ধুর, হোটেল সিকুইন, জাহাজবাড়ির ঠিক অপোজিটে। এই বছরই ও হোটেলটা নিয়েছে। তো অনেক দিন ধরেই বলছিল যে আমাদের আসার কথা, আসবো আসবো করে আর আসাই হয়নি। আমাদের রুম 3rd ফ্লোরে, আর রুমের সাথেই রয়েছে একটা বারান্দা, কি সুন্দর। আর এখানে এসি নন এসি দুটো রুমেরই ব্যবস্থা রয়েছে। আর বারান্দার জানালাটা খুলতেই দীঘা হাওড়া মেন রোড। আর এই হোটেলে খাওয়া দাওয়ারের ব্যবস্থা রয়েছে, ভেজ নন ভেজ সমস্ত রকমের থালি পাওয়া যায়, তাও আবার রিজনেবল প্রাইসে। রুমের মধ্যে রয়েছে একটি ড্রেসিং টেবিল, একটি আলমারি, একটি খাট, টি টেবিল, দুটো চেয়ার, মানে একদম সাজানো গোছানো একটা রুম। আর সবচেয়ে যেটা দরকারি আমাদের, সেটা হচ্ছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। ফ্রেশ হয়ে একটুখানি শুলাম, খুব মাথা যন্ত্রণা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়েছি সেই কটা বাজে, 12:35, আর দীঘায় পৌঁছলাম তখন 9:30। মাথা যন্ত্রণা, মানে কাকে বলে মাথা যন্ত্রণা। ফ্রেশ হয়ে একটুখানি ঘুমাবো, বিকেলে যেই সমুদ্রে স্নান করতে আজকে যাবো না, কালকে যাবো। ওরা চা করেছিল, খেলাম। আর এখানে এখন নিয়ে এসছে ম্যাগি, মানে সকালের ব্রেকফাস্ট, ম্যাগি চা একসাথেই। তো চা খেয়েছি, তাও হয়ে গেছে 10-15 মিনিট আগে। আর এখন খাবো ম্যাগি। আগে মামামকে খাইয়ে নিই, তারপরে আমি আর মারি। হোটেলে যেহেতু রান্নার ব্যবস্থা রয়েছে, তার জন্য আমরা যেই কদিন থাকবো সেই কদিন আমরা নিজেরা বাজার করে রান্না করে খাবো। আমি এই ঝোল ঝোল ম্যাগিটা একদমই পছন্দ করি না, কিন্তু যা খিদে পেয়েছে এটা খেতেই হবে। আর মাম্মামকে ওর এক কাকাই বলেছে পাশেই একটা সুইমিং পুল আছে, তোকে নিয়ে যাব। ব্যাস, ওনার এখন বায়না, এক্ষুনি উনি সুইমিং পুলে যাবে। আমার বায়নাকুটির বায়না, এখনও নিজের হাতেই খাবে। তো আমিও খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেব। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।